এক এক জনের এক এক নাটক। টাকাটা দেওয়ার ক্ষমতা আছে? 150 रुपया देगा। এ আবার কি? I am তো অবাক। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেন্টই কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। বিলিভ মি, দায়িত্ব নিয়ে বলছি, আমি সার্টিফিকেট দিতে পারি, রাজনীতিতে যারা নেতারা আছেন তাদের চেয়ে বড় অভিনেতা আমরা বাচ্চা। নমস্কার, আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা। তো আজকের ভিডিওর প্রধান টপিক হচ্ছে যে এক একজনের এক এক নাটক। অর্থাৎ ভিডিওর টপিক শুনে আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বর্তমান সময়ে কার কি নাটক চলছে সোশ্যাল মিডিয়াতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। সবার প্রথমে আজকে আমরা সায়নী ঘোষকে দিয়ে শুরু করব। আমরা সকলেই জানি যে বেশ কয়েকদিন আগে সায়নী ঘোষ তার এক্স হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা কি পোস্ট করেছিল, এই পোস্টটা, যেখানে আমরা খুব ভালোভাবেই দেখতে পাই যে আমাদের ভগবান আরাধ্য দেবতা শিবের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গেতে সায়নী ঘোষ কি পড়েছিল, কন্ডম পড়েছিল। অর্থাৎ এটার থেকে বোঝাই যায় যে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে এবং সনাতন ধর্মের যে দেবতা তাকেও অপমান করা হয়েছে। কিন্তু সায়নী ঘোষ পরবর্তীকালে বলে যে এটা নাকি তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে গিয়েছিল এবং তখন পোস্টটা করা হয়েছিল। আসলে কে হ্যাক করেছিল, কি বৃত্তান্ত, ওটা তো কোনো এখনো বিস্তারিত জানা যায়নি। কিন্তু যাই হোক, তার এক্স হ্যান্ডেল থেকে এরকম একটা পোস্ট করা হয়েছিল বেশ কয়েকদিন আগে। কিন্তু বর্তমান সময়ে সায়নী ঘোষ হচ্ছে কোথায় দাঁড়িয়েছে, যাদবপুরে দাঁড়িয়েছে এমপি পদে। তো তার জন্য সায়নী ঘোষ কি করছে, যারই অপমান করেছিল তার মন্দিরেতে গিয়েই পুজো দিচ্ছে। ভাই সিরিয়াসলি বলছি, এই সিনটা দেখার পর আমার ঠিক কিরকম অবস্থা হয়েছিল জানো, এইরকম। এই ভিডিওটা দেখার পর আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভাবলাম যে আমার চোখটা খারাপ হয়ে যায়নি তো। তারপর আমি আবার চোখের ডাক্তারের কাছে গেলাম, সেখানে গিয়ে দেখি চিকিৎসা করে দেখলাম যে আমার চোখ ঠিকই আছে। তারপর আমি আবার এসে দেখলাম এই ভিডিওটা, তখনও দেখছি ঠিক একই রকম ভিডিও। তারপর আমি ভাবলাম যে আমার চোখের হয়তো কোনো সমস্যা হয়েছে বা অন্য কারোর চোখ দিয়ে আমি দেখছি। তখন আমি আবার গেলাম কোথায়, আধার কার্ডের দোকানে। সেখানে গিয়ে আমি আবার আধার কার্ডের সঙ্গে আমার চোখকে ভেরিফাই করালাম। আধার কার্ডের দোকানে আমি ভেরিফাই করানোর পর জানতে পারলাম আমার চোখ তো ঠিকই আছে, এটা তো আমারই চোখ। তাহলে আমার চোখ দিয়ে আমি এটা কি দেখে ফেললাম? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी ভাই সবই সিট দখলের লড়াই। আর এই সিট দখলের লড়াই লড়তে গেলে মানুষের সিম্প্যাথি তো গেইন করতেই হবে। আর সিম্প্যাথি কিভাবে গেইন করতে হয় সেটা সায়নী ঘোষেরা খুব ভালো করেই জানে, ঠিক কি না? বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোট দাও, খাপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। Once more. কথা খুঁজেছি তোমায়, তুমি জানো। आग लगा दी। ভাই একে রাজনীতি থেকে পাঠিয়েছে, এর জায়গা এটা নয়। একে কেউ ধরে নিয়ে গিয়ে ইন্ডিয়ান আইডলে গিয়ে ছেড়ে দেয়, না হলে এত প্রতিভা একসঙ্গে থাকলে কবে না ব্লাস্ট করে যায়। বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোট দাও, খাপ করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। সায়নী ঘোষেরা কি বলছে যে বিজেপির থেকে যদি কেউ ভোট চাইতে আসে তাহলে খপাত করে হাতটা ধরবে এবং তারপর কি বলবে, টাকা না দিলে বন্ধু কথা কইও না। তাহলে সায়নী ঘোষেদের দলের যে সমস্ত নেতারা আজ দুর্নীতির জন্য জেলের মধ্যে রয়েছেন, বিভিন্ন দুর্নীতি, রেশনে দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, আমি সবকিছু ছেড়ে দিলাম, কেবলমাত্র চাকরির কথাটাই ধরলাম। তাহলে ওই দলটা যে এত চাকরিও চুরি করেছে, তারা যদি ভোট চাইতে আসে তাহলে আমাদের কি করা উচিত, আমরা কি বলবো? তাহলে
চাকরি না দিলে বন্ধু কথা কব না, এরকমটা কি বলবো? বলে টাকা দাও আগে, আবার যোজনার টাকা দাও, রাস্তার টাকা দাও, 100 দিনের কাজের টাকা দাও। সায়নী ঘোষেদের বক্তব্য হচ্ছে যে বিজেপি যদি বাড়ি বাড়িতে ভোট চাইতে যায় তাহলে তাদেরকে প্রশ্ন করবেন যে রাস্তার টাকা কোথায় গেল, বা 100 দিনের কাজের টাকা কেন দিচ্ছে না, কিংবা ঘরের টাকা কেন দিচ্ছে না। তো সায়নী ঘোষেদের বক্তব্য অনুযায়ী যদি এরকম প্রশ্ন আপনারা বিজেপিদের করেন তাহলে তাদের থেকে এটাও জেনে নেবেন যে কেন কেন্দ্রীয় সরকার এই টাকাগুলো সমস্ত আটকে রেখেছে। এবং দ্বিতীয়ত, যদি বিজেপি ভোট চাইতে যায় তাদেরকে এরকম প্রশ্ন করা হয় তাহলে টিএমসিও যদি ভোট চাইতে যায় তাদেরকেও প্রশ্ন করা উচিত যে আমাদের রাজ্যে যে এতগুলো চাকরি চুরি যাচ্ছে সেই চাকরিগুলো কেন চুরি গেছে। এবং দ্বিতীয়ত, বিভিন্ন বিষয়ে তো দুর্নীতি হয়েই চলেছে, সেই সঙ্গে যে নারী নির্যাতন হচ্ছে, ওই দলের নেতারা যে সমস্ত নারী নির্যাতন করছে সেগুলোই বা কেন করছে, একটু প্রশ্ন করবেন তো। ইলেকশনের আগে এসে বড় বড় কথা, তুমি যে আমার, তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে, কখনো প্যার হ্যায় কখনো প্যার হ্যায়। ইলেকশনের আগে আর ইলেকশনের পরে আপনারা গিয়ে গিয়ে রাস্তায় খুঁজে বেড়াচ্ছেন, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো। বেসিক্যালি সায়নী ঘোষ স্টেজে ভোট প্রচার করতে যায় নাকি গান করতে যায় সেটা ধরতে পারবেন না, তবে একদিক থেকে দেখতে গেলে ভালো, মানুষকে এন্টারটেইন করছে। আর সায়নী ঘোষ তো মানুষকে কেবলমাত্র যে গান গেয়েই এন্টারটেইনমেন্ট করায় শুধু তাই নয়, বিভিন্ন রকম ভাবেই মানুষকে এন্টারটেইন করায়, যেরকম সায়নী লাগাও লাগাও বাজার লাগাও, ঠিক বলেছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। এইবার আসি এই দলের আরেক সদ্যজাত নেত্রী রচনা ব্যানার্জি। তিনি ঠিক সন্দেশখালী প্রসঙ্গে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সেখানকার সমস্ত মহিলারা তো এরকমটা বলছে না যে তাদের উপর সবার উপর অত্যাচার হয়েছে, সুতরাং এই ঘটনাটা আদৌ ঘটেছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে এরকমটা হয়তো ঘটতে নাও পারে। সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। সন্দেশখালী প্রসঙ্গে তিনি এরকম মন্তব্য করেছিলেন এবং ঠিক এরপর তিনি হুগলি গিয়েছিলেন ভোট প্রচারের জন্য এবং সেখান থেকে নাকি ফেরার পথে তিনি কি দেখছেন যে চারিদিকটা একদম ধোঁয়া ধোঁয়া, মানে চারিদিকে এত কারখানা হয়েছে, কারখানার থেকে এত ধোঁয়া বেরোচ্ছে যে চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে, এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে। Are you comedy me? আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কারখানা রয়েছে। রচনা ব্যানার্জির এই কথা প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমার বাড়ির কাছে বেশ কয়েকটা ইটভাটি রয়েছে এবং তাদের চিমনি থেকেও প্রত্যহ দিনরাত প্রচুর পরিমাণে বেশ ধোঁয়া বের হয়। সেগুলোকে দূর থেকে দেখলে মনে হবে যে কারখানার থেকে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু আসলে সেগুলো কারখানা নয়, সেগুলো ইটভাটি। ঠিক আছে, রচনা ব্যানার্জিও হয়তো তিনি সারা জীবন ঠান্ডা ঘরে থেকেছেন এবং এখন বাইরে বেরিয়েছেন, সুতরাং দূর থেকে দেখে মনে হতেই পারে যে কোনো চুল্লি থেকে চিমনি থেকে ধোঁয়া বের হলেই মনে হতেই পারে যে সেটাও কারখানা। যাই হোক, তিনি কোন চিমনির ধোঁয়া দেখে কারখানা বলছেন সেটা তো একমাত্র তিনিই জানেন। প্রচুর কলকারখানা, দিদি এত কাজ করছেন, কলকারখানা নেই কে বললো? এখানে আরো হবে, দিদি আসুক, দিদিকে আস্থা দেওয়া হোক, তবে তো হবে। একদিকে রচনা ব্যানার্জি বলছেন যে হুগলিতে প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে এবং দ্বিতীয়ত তিনি কি বলছেন যে দিদিকে সেখানে যেতে দেওয়া হোক, তবেই তো কলকারখানা আরো হবে। তা বলছিলাম যে রচনা ব্যানার্জির যে যিনি দিদি অর্থাৎ তাদেরই যে দলটা, সেই দলটাই তো বর্তমান সময়ে আমাদের রাজ্যের শাসক দল হিসাবে রয়েছে। তাহলে কেন গোটা রাজ্যে কলকারখানা নেই? কেন কেন আমাদের রাজ্যের ছেলেরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে? কেনই বা যাচ্ছে তারা অন্য রাজ্যে কাজ করতে যদি এখানে এতই কলকারখানা রয়েছে? দিদির প্রার্থী আসুক তবে তো হবে। আসলে মানুষ প্রজাতিটা এতটাই লোভী না, তাকে যদি কোনো সিট দেওয়া হয় না তখন সে কেবলমাত্র তার ওই সিটটার কথাই ভাবে, তখন সে আর অন্য কিছুই ভাবে না। সাধারণ মানুষদের যে এত কষ্ট, সেই কষ্টগুলো তখন তার কাছে তুচ্ছ মনে হয়। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। রচনা ব্যানার্জি এই কি বলছেন? নিজের দলের নেত্রীকে পাগল বললেন, বলছেন পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে।
পা ভাঙছেন, মাথা ভাঙছেন, পা ভাঙছেন, মাথা ভাঙছেন, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। এইবার আসি শাসক দলের আরেক নেত্রী, যে কিনা সন্দেশখালীর ঘটনাকে বলেছিল যে বড় বড় দেশোं में ऐसी छोटी छोटी घटना होता है, बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी घटना होता है। সে এইবার সাধারণ মানুষদের কাছে ভোট চাইতে গেছে, নাকি সাধারণ মানুষদেরকে ভয় দেখাতে গেছে, নাকি অন্য কিছু ধরতে পারবেন না। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। এখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো। এরা নাকি সাধারণ মানুষদের কষ্ট বুঝবে, এরা নাকি রাজ্য পরিচালনা করবে। ভোট যেখানে জনগণই হচ্ছে শেষ কথা, প্রার্থীদের কাছে ভগবান কারা? জনগণ, সাধারণ মানুষেরাই হচ্ছে প্রার্থীদের কাছে ভগবান। যেখানে সাধারণ মানুষরাই হচ্ছে ভগবান, সেখানে সাধারণ মানুষদেরকেই প্রার্থীরা এরকম ভাবে কথা বলছে। এইবার আমরা ভিডিওটার এন্ডিং পার্টে চলে এসেছি, কিন্তু ভিডিওটা এন্ড করার পূর্বে আমরা দুজনকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমত শাসক দলের যিনি প্রধান নেত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি, এবং দ্বিতীয়ত ওই একই দলের যিনি যুব নেতা অর্থাৎ অভিষেক ব্যানার্জি, এই দুজনকে নিয়ে একটু আলোচনা করব। বাবা, আমাদের রাজ্যের মাননীয়া তিনি কথায় কথায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেক কিছুই বলেন। দেখতে গেলে প্রায় সব সময় তিনি একটা কথা বলেন, আর সেটা হচ্ছে টাকাটা দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার যে হিসেব চেয়েছিল, দুর্নীতি হয়েছে কিনা তার জন্য যে হিসেব চেয়েছিল, সেই হিসেব কিন্তু দেওয়া হয়নি এই দলের পক্ষ থেকে। হিসেব এরা দেয়নি, কিন্তু এদের সবসময় একটাই কথা যে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, টাকা দেয়নি। টাকাটা দেওয়ার ক্ষমতা আছে। 150 रुपया देगा। এ আবার কি? এইবার আসি এই দলের যুব নেতা। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত। থাক, এটা শোনার পর এনাকে নিয়ে আলোচনা না করাই ভালো। এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। ভিডিওটা শেষ করার পূর্বে আমি আপনাদেরকে একটা কবিতা শোনাতে চাই, যে কবিতাটার সঙ্গে আমাদের বাস্তবের, বর্তমান সময়ের বাস্তবের খুব সুন্দর মিল রয়েছে। তো শুনুন। আয় মা উমা দশভুজা, দেখ মা এসে ঘরে, বিএড করা কার্তিক তোর ঘুগনি ফেরি করে, এসিসিতে পাস করেও বেকার সরস্বতী, আর আঙুটা ছাপ নেতাগুলো আজকে কোটিপতি। খিদের জ্বালায় গণেশ কাঁদে, কারখানাতে তালা, কম বয়সে লক্ষ্মী দিল বরের গলায় মালা। মহিষ মেরে মাতুই রনে দিলি খান্ত, দেখিস নেকো বাংলা জুড়ে কত সুর জানতো। জনগণের রক্ত চুষে বাড়ছে ওদের বল, প্রতিশ্রুতির মুচকি হেসে আসলে সব খল। ভাতের বদল ভাতা এখন রাজ্য চলে দানে, দুর্নীতিবাজ অসুরগুলো ছড়িয়ে সকল খানে। আর একটি বার তোলমা হাতে ত্রিশূল খানি তোর, মহিষ নামা লক্ষ্যটা হোক কয়লা। তো বাস, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, এবং কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দাও, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।